নমস্কার। আজকে আমরা একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। দেখব কিভাবে ভারত পশ্চিম এশিয়ায় একটা বিশাল বড় অর্থনৈতিক চাল দিতে চলেছে। আসলে নয়াদিল্লি এমন একটা চুক্তির দিকে এগোচ্ছে যা কিনা আগামী দিনে বিশ্ব বাণিজ্যের পুরো ছবিটাই হয়তো পাল্টে দিতে পারে। তো একটা বড় প্রশ্ন কিন্তু উঠছে, ভারত কি তার ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক মাস্টার স্ট্রোকটা খেলতে চলেছে? কারণ বিশ্বের তাবড় তাবড় বাণিজ্য বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন, যদি এই চুক্তিটা সফল হয় তাহলে এটা সত্যি সত্যি একটা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। তো ঠিক কি হচ্ছে? ভারত কিন্তু আনুষ্ঠানিকভাবে উপসাগরীয় অঞ্চলের ৬টা ধনী দেশের একটা খুব শক্তিশালী জোটের সাথে একটা বিশাল বাণিজ্য চুক্তির জন্য আলোচনা শুরু করে দিয়েছে। আর এই পদক্ষেপকে অনেকে আরব দুনিয়ায় ভারতের গালফ স্প্রিং বা ভারতীয় বসন্ত বলেও বলতে শুরু করেছেন। আচ্ছা, ভারত ঠিক কাদের সাথে এই আলোচনাটা করছে? এরা হলো গালফ কোঅপারেশন কাউন্সিল, মানে সংক্ষেপে জিসিসি। এটা আসলে মধ্যপ্রাচ্যের ৬টা দেশের একটা রাজনৈতিক আর অর্থনৈতিক জোট, যেটা ১৯৮১ সালে তৈরি হয়েছিল। এই জোটের সদস্য দেশগুলো হল বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরশাহী। কিন্তু আসল কথাটা হলো, এই দেশগুলো ভারতের জন্য শুধু একটা সাধারণ ট্রেডিং পার্টনার নয়, এর গুরুত্ব কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত আর জিসিসি দেশগুলোর মধ্যে মোট ব্যবসা বাণিজ্যের পরিমাণ ছিল $১৭৮.৭ বিলিয়ন। ভাবা যায়? এর ফলে এই জোটটা কিন্তু আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি চীনকেও পেছনে ফেলে দিয়ে ভারতের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার হয়ে উঠেছে। এই সংখ্যাটা দেখলেই বোঝা যায় সম্পর্কটা ঠিক কতটা গভীর। এখন প্রশ্ন হল, এই মেগা ডিলটা নিয়ে হঠাৎ করে এত তাড়াহুড়ো কেন? আসলে এর পেছনে দুটো বড় আন্তর্জাতিক ঘটনা আছে, যা ভারতকে এক প্রকার বাধ্য করেছে এই চুক্তির দিকে দ্রুত এগোতে। এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হলো, আর সাথে সাথে বিশ্বজুড়ে তেলের বাজারের সব হিসেব নিকেশ ওলটপালট হয়ে গেল। এর ঠিক পরে ২০২৫ সালের এপ্রিলে আমেরিকা একটা নতুন ট্যারিফ নীতি চালু করল। ফল, আমেরিকার বাজারে ভারতীয় জিনিসপত্রের দাম গেল বেড়ে, আর ভারতের রপ্তানিতে একটা বড় ধাক্কা লাগল। এই দুটো ঘটনার চাপেই কিন্তু ভারত কৌশলগতভাবে উপসাগরীয় অঞ্চলের দিকে ঝুঁকতে শুরু করে। মানে সহজ কথায় বলতে গেলে ভারতের উপর চাপটা আসছিল দুটো দিক থেকে। একদিকে আমেরিকার বাজারের দরজাটা কঠিন হয়ে যাওয়ায় নতুন একটা বড় বাজার খোঁজার তাগিদ, আর অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পর সস্তায় রুশ তেল কিনলেও ভারতের একটা দীর্ঘমেয়াদী আর নির্ভরযোগ্য জ্বালানি পার্টনারের দরকার ছিল। তো এই চ্যালেঞ্জগুলো সামলাতে ভারত এমন একটা অঞ্চলের দিকে হাত বাড়িয়েছে যাদের সাথে তার সম্পর্কটা কিন্তু আজকের নয়। এটা প্রায় ৫,০০০ বছরের পুরনো একটা বাণিজ্যিক সম্পর্ক। ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের এই কথাটা শুনলেই বোঝা যায় সম্পর্কের গভীরতা কতটা। উনি বলেছেন, আমরা দুই বাণিজ্যিক অংশীদার ৫,০০০-এরও বেশি সময় ধরে ব্যবসা করে আসছি। যদি এই চুক্তিটা হয় তাহলে ব্যবসাটা কয়েক গুণ বেড়ে যাবে। মানে এই ঐতিহাসিক সম্পর্কটাই কিন্তু আজকের এই আধুনিক পার্টনারশিপের ভিত তৈরি করে দিচ্ছে। আর এই আলোচনা কিন্তু একদম শূন্য থেকে শুরু হচ্ছে না। এর আগে ২০২২ সালে আরব আমিরশাহীর সাথে আর ২০২৫ সালে ওমানের সাথে ভারতের খুব সফল দুটো চুক্তি হয়েছে, যেগুলোকে সিপা বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বলা হয়। এই চুক্তিগুলো আসলে এক ধরনের মুক্ত বাণিজ্য চুক্তি। আর এই দুটো সফল চুক্তি এখন পুরো জিসিসি জোটের সাথে একটা বড়সড় চুক্তির মডেল হিসেবে কাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই অঞ্চলের মধ্যে কি কি জিনিসের লেনদেন হয়। ভারত থেকে মূলত যায় রত্ন আর গয়না, স্টিল, ইলেকট্রনিক্স, আর ওখান থেকে আসে মূলত অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস আর সোনা। এখানেই কিন্তু একটা বড় ভারসাম্যহীনতা লুকিয়ে আছে, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তবে হ্যাঁ, চুক্তিটা হলে ভারতের আইটি, ওষুধ বা কৃষিপণ্যের মতো শিল্পগুলোর জন্য একটা বিশাল নতুন বাজার খুলে যেতে পারে। এর সাথে কিন্তু একটা মানবিক দিকও আছে। জিসিসি দেশগুলোতে ১ কোটিরও বেশি ভারতীয় থাকেন। এরা কিন্তু এই দুই অঞ্চলের মধ্যে একটা সেতুর মতো কাজ করেন। একটা ভালো অর্থনৈতিক সম্পর্ক হলে স্বাভাবিকভাবেই তাদের জীবনযাত্রাও আরও উন্নত হবে।
কিন্তু সুযোগ যেমন বড়, চ্যালেঞ্জটাও কিন্তু ঠিক ততটাই বিশাল। আর এই আলোচনার টেবিলে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হল বিপুল পরিমাণে বাণিজ্য ঘাটতি। কলাম্বিয়া ইউনিভার্সিটির বিখ্যাত প্রাধ্যাপক জেফ্রি শ্যাক্সের এই কথাটা শুনুন। উনি বলেছেন, পশ্চিম এশিয়ার নয়া দিল্লির জন্য একটা সোনার ডিম পাড়া হাঁস হয়ে উঠতে পারে। তাদের সঙ্গে ব্যবসা করাটা যথেষ্ট লাভজনক হবে। মানে সম্ভাবনাটা যে অসম্ভব তা নিয়ে কোনো সন্দেহ নেই। আসল সমস্যাটা বুঝতে হলে আমাদের বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট জিনিসটা একটু বুঝতে হবে। সহজ কথায়, যখন একটা দেশ যতটা রপ্তানি করে তার থেকে অনেক বেশি টাকার জিনিস আমদানি করে, তখন এই ঘাটতিটা তৈরি হয়। এর মানে হল দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। আর জিসিসি-এর সাথে ভারতের সম্পর্কের এটাই মূল চ্যালেঞ্জ, কারণ ভারত মূলত দামি তেল আমদানি করে, যাই ঘাটতিকে আরও বাড়িয়ে দেয়। এই চার্টটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। শুধু সৌদি আরবের উদাহরণটাই দেখুন। ভারত যেখানে প্রায় 11.75 বিলিয়ন ডলারের জিনিস বিক্রি করছে, সেখানে কিনছে প্রায় 30.12 বিলিয়ন ডলারের জিনিস। মানে ভারত $1 জিনিস বিক্রি করলে তার বদলে প্রায় $3 জিনিস কিনছে, যার বেশিরভাগটাই হলো তেল। আর এর সাথে আরও একটা জরুরি তথ্য যোগ করা দরকার। এই চুক্তি করার চেষ্টা কিন্তু এবারই প্রথম নয়। এর আগে 2006 আর 2008 সালে দুবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুটোই ব্যর্থ হয়। দীর্ঘ 18টা বছর পর আবার আলোচনা শুরু হয়েছে। বুঝতেই পারছেন এবারের আলোচনার ওপর চাপটা কতটা বেশি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, অতীতের ব্যর্থতা আর এই বিপুল বাণিজ্য ঘাটতির বোঝা মাথায় নিয়ে এই চুক্তিটা কি সত্যিই ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারবে, নাকি এই ভারসাম্যহীনতা কাটানোর জন্য ভারতকে আরও অনেক কঠিন পথ পেরোতে হবে? এই আলোচনার ফলাফলের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে।